মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। স্বামীজি, আপনি যে দেশ বিদেশে এত পরিশ্রম করে গেলেন, তার ফল কি হলো? শরৎ একদিনও কথা জিজ্ঞেস করেছিল, ফল কি হয়েছে তার কিছুটা অন্তত তোরা দেখে যাবি। কালে এই পৃথিবীকে ঠাকুরের উদার ভাব নিতেই হবে। তার সূচনা হয়ে গেছে। এই প্রবল বন্যার মুখে সকলকে ভেসে যেতে হবে, সকলকে ভেসে যেতে হবে। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। বিলেতে বসেই ধর্ম বিপ্লবের বদলে রাজনৈতিক বিপ্লবের চিন্তায় অস্থির হয়ে উঠেছিলেন নিবেদিতা। তিনি ভারতে ফিরে সক্রিয় বিপ্লবে যোগ দেবার কথা ভাবছেন। এই সময় জো ম্যাকলাউডের কাছ থেকে তিনি জাপানের দূত ওকাকুরার সংবাদ পেলেন। দুজনের পত্র বিনিময়ে অনেক তথ্য উন্মোচিত হল। ওকাকুরা শুধু শিল্প পণ্ডিত নন, ধর্মসভার প্রতিনিধি নন, তিনি স্বাধীনতার প্রবক্তা। একটি অশ্রুতপূর্ব তত্ত্ব এনেছেন তিনি, এশিয়া মহাদেশের ঐক্য। এশিয়ার সব দেশগুলি একযোগে ইউরোপীয় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জাপান, কোরিয়া প্রভৃতি দেশগুলি প্রস্তুত। ভারতকে সহযোগী হিসেবে পাওয়া বিশেষ দরকার। ভারত স্বাধীনতা সংগ্রাম শুরু করলেই ওই সব দেশগুলো সাহায্যের জন্য এগিয়ে আসবে। ওকাকুরা সেই বার্তা নিয়েই ভারতে এসেছেন। প্রয়োজনে অন্য দেশ থেকে অস্ত্র আসবে, টাকা কড়ি আসবে। এরকম স্বর্ণ সুযোগ আর কবে পাওয়া যাবে? ওকাকুরার সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে উঠেছিলেন নিবেদিতা। কলকাতায় ফিরে আসার পর নিবেদিতার সঙ্গে তার প্রত্যক্ষ পরিচয় হল। স্বল্পভাষী ওকাকুরার সহযোগী হয়ে গেলেন নিবেদিতা প্রথম দর্শন থেকেই। অলিবুলের পার্টিতে আহ্বান জানানো হল বিশিষ্ট ব্যক্তিদের। আশুতোষ চৌধুরী, প্রমথ মিত্র, বিপিন পাল, চিত্তরঞ্জন দাস, সখারাম গণেশ দেউস্কর, সুবোধ মল্লিক প্রমুখ অনেকেই এলেন। ঠাকুরবাড়ি থেকে এসেছেন রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, সুরেন, আরও অনেকে। মস্ত বড় একটি হলঘরে সমবেত হয়েছেন আমন্ত্রিত ব্যক্তিগণ। ঠিক মাঝখানে একটি চেয়ারে বসে আছেন ওকাকুরা। তার দুপাশে অলিবুল ও নিবেদিতা। ওকাকুরা মাঝারি উচ্চতায় বলিষ্ঠকায় এক পুরুষ, কালো সিল্কের কিমোনো পরিহিত। তার উপরে পারিবারিক প্রতীকচিহ্ন হিসেবে কাজ করা রয়েছে 5 পাপড়ির একটি ফুল। গরমের জন্য তিনি একটি সুদৃশ্য পাখায় হাওয়া খাচ্ছেন। সেই পাখাতেও রক্তপিঙ্গল রঙের পল্লবগুচ্ছের অলঙ্করণ। জাপানি কাপড়ের মোজায় পা ঢাকা, পরে আছেন ঘাসের চটি। চোখের পাতা ভারী, যৎসামান্য গোঁপ, গায়ের রং লালচে, স্বচ্ছন্দ ভঙ্গিতে আসেন। তিনি নীরবে ইজিপশিয়ান সিগারেট টেনে যাচ্ছেন, একটার পর একটা। সব কথাই বলে যাচ্ছেন নিবেদিতা। এদেশের প্রধান ব্যক্তিদের সঙ্গে ওকাকুরার পরিচয় করাবার ভার তিনি স্বেচ্ছায় নিয়েছেন। ওকাকুরা একটি বই লিখেছেন, আইডিয়ালস অব দ্য ইস্ট নামে। তাতে তিনি দেখাচ্ছেন এশিয়ার দেশগুলির মানুষদের সভ্যতা ও সংস্কৃতির কতখানি মিল। তারপর সে বিষয়ে বিস্তৃতভাবে বর্ণনা করলেন নিবেদিতা। তিনি এই বইয়ের পাণ্ডুলিপি সংশোধন করছেন, ইংরেজি ভাষায় সুষ্ঠু রূপ দিচ্ছেন। এই বই সম্পর্কেও তার দারুণ উৎসাহ। নিবেদিতা পরে আছেন দুগ্ধধবল সিল্কের লম্বা পোশাক, মাথার চুলগুলি চূড়ো করে বাঁধা, গলায় রুদ্রাক্ষের মালা। তার রূপ দেখলে মনে হয় যেন পাহাড়ের ওপর জ্যোৎস্না পড়েছে। উপস্থিত ব্যক্তিদের মধ্যে যাদের সঙ্গে আগে তার পরিচয় হয়নি,
তারা নিবেদিতাকে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত এক সন্ন্যাসিনী হিসেবেই জানত। তারা খানিকটা বিস্ময়ের সঙ্গেই অনুভব করল যে নিবেদিতা তাঁর গুরু কিংবা অধ্যাত্ম বিষয় কিছুই তো বলছেন না। এই জাপানি ভদ্রলোকটির গুণপনা সম্পর্কেই উচ্ছ্বসিত। সভাভঙ্গের পর খাদ্য পানীয় এসে গেল। রবীন্দ্র অবনীন্দ্ররা উঠে পড়লেন। নিবেদিতা তাদের পাশে এসে কুশল বিনিময়ের পর সুরেন্দ্রকে বললেন, তুমি তুমি আর একটু থেকে যাবে? জাপানি ভদ্রলোকটি তোমার সঙ্গে কথা বলতে চান। এত সব গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে শুধু সুরেন্দ্রর সঙ্গেই কেন তিনি আলাদা করে কথা বলতে চান তা বোঝা গেল না। সমাগত অতিথিদের মধ্যে সুরেন্দ্রর বয়সী সবচেয়ে কম। নিবেদিতাও তাকে খুবই স্নেহ করেন। সুরেন্দ্র রয়ে গেল। ওকাকুরা বড় হলঘরটা ছেড়ে উঠে গিয়ে বসেছেন পাশের একটি কাঁচ বসানো ছোট্ট বারান্দায়। সেখানে একটিমাত্র টেবিল ও দুটো চেয়ার। একটি চেয়ারে বসে তিনি ধূমপান করে যাচ্ছেন, আগের মতনই অটল গাম্ভীর্যে পূর্ণ। নিবেদিতা সুরেন্দ্রর পরিচয় দিতেই ওকাকুরা বয়ঃকনিষ্ঠ সুরেন্দ্রকে সমমর্যাদায় অভিবাদন জানালেন এবং পাশের চেয়ারটিতে বসার ইঙ্গিত করলেন। কিমোনোর ঢোলা হাতার ভেতর থেকে জাদুকরদের মতন বার করলেন এক টিন সিগারেট। তার থেকে একটি দিলেন সুরেন্দ্রর দিকে। বয়স্ক ব্যক্তিদের সামনে ধূমপান করার কোনো প্রশ্নই নেই, তাই সুরেন্দ্র তা প্রত্যাখ্যান করল সবই নয়। ওকাকুরা একদৃষ্টিতে তাকিয়ে রইলেন সুরেন্দ্রর মুখের দিকে, যেন তিনি কিছু বলতে চান, কিন্তু কথা খুঁজে পাচ্ছেন না। সুরেন্দ্র নিবেদিতার দিকে মুখ ফেরাল। তখনই ওকাকুরা স্পষ্ট অথচ ধীর স্বরে ইংরেজিতে প্রশ্ন করলেন, নব্য যুবক, আপনার দেশের জন্য আপনি কি করতে চান বলুন। প্রথমেই এমন একটি প্রশ্নে হকচকিয়ে গেল সুরেন্দ্র। সে ভাবল, দেশের জন্য কে আবার আলাদাভাবে কি করে? সবাই নিজের নিজের কাজ করে যায়। কিন্তু এটা নিশ্চয়ই উত্তর নয়। এই প্রশ্নের আলাদা কোনো অর্থ আছে। প্রশ্নটির প্রকৃত অর্থ বোঝায় সাহায্যের জন্য সুরেন্দ্র তাকালো নিবেদিতার দিকে। নিবেদিতা মিটিমিটি হাসছেন। ওকাকুরা আবার বললেন, আপনার এই দেশটির নাম ভারতবর্ষ। কি মহান ঐতিহ্য ও সংস্কৃতি সম্পন্ন এই দেশ। এখান থেকেই বৌদ্ধ ধর্ম ছড়িয়েছে সারা পৃথিবীতে। এককালে হিন্দুরা শিল্পে ভাস্কর্যে কত সমুন্নত ছিল। সেই দেশ আজ শৃঙ্খলিত, পরাধীন। এই ভারতবর্ষকে শৃঙ্খলামুক্ত করার জন্য সমস্ত যুব সমাজকে সঙ্গবদ্ধ হতে হবে। সেজন্য আপনি কি কিছু চেষ্টা করেছেন? সুরেন্দ্র ধনী বংশের সন্তান। তাদের পরিবারে সে আবাল্য স্বদেশী আবহাওয়া দেখে এসেছে। দেশের গান, দেশের সাহিত্য, শিল্পকলার উন্নতির জন্য এই পরিবার অগ্রণী ভূমিকা নিয়েছে। এদেশের ব্যবসা বাণিজ্য ইংরেজদের কুক্ষিগত। তাদের সঙ্গে প্রতিযোগিতায় কিছু কিছু ব্যবসা বাণিজ্যের উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু যুব সমাজকে সঙ্গবদ্ধ করার দায়িত্ব কে নেবে? সেরকম ভাবে তো বাইরের লোকদের সঙ্গে মেলামেশাই হয় না। সে দ্বিধান্বিত স্বরে বলল, দেশের যুবকদের সঙ্গবদ্ধ করার কাজ মানে কি করে তা হবে? ইংরেজ সরকার তা দেবে কেন? কিছু করতে গেলে নিশ্চিত বাধা আসবে। আমরা সাধ্যমতো নিজেদের কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে যদি কখনো যখন সময় আসবে। বাধা আসবে? কাজ শুরু করার আগেই বাধার চিন্তা? এদেশের তরুণদের মধ্যে নৈরাশ্যের সুর দেখে আমি বড় দুঃখ পাচ্ছি। বাধা এলে প্রাণ তুচ্ছ করে লড়াই চালিয়ে যেতে হয়। একটা দেশের হাজার হাজার যুবক যখন নিজেদের প্রাণ বলি দেওয়ার জন্য তৈরি হয়, তখনই স্বাধীনতা আসে। কথা থামিয়ে সিগারেটে কয়েকটা টান দিলেন ওকাকুরা। ভেতর থেকে একজন পরিচারক তাঁর জন্য একটি পান পাত্রে সুরা এনে দিল।
তাতে একটি চুমুক দিয়ে অপ্রত্যাশিতভাবে প্রশ্ন করলেন, আপনি কখনো আপনার চোখের সামনে একজন লোক আরেকজন লোকের বুকে ছুরি বসাচ্ছে এ দৃশ্য দেখেছেন? কথাটা শুনে সাংঘাতিক চমকে উঠে সুরেন্দ্র বলল, না, না, দেখিনি। চোখের সামনে কেউ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে দেখেননি? সুরেন্দ্র আবার প্রবলভাবে দুদিকে ঘাড় নাড়ল। হিন্দুরা দুর্গাপূজা কালী পূজার সময় পাঁঠা বলি দেয় বলে ব্রাহ্মরা ঘৃণায় সেদিকে তাকায় না, তারা দেখবে মানুষ মারার দৃশ্য। এবারে চেয়ারে হেলান দিয়ে সহাস্যে ওকাকুরা বললেন, আপনারা ঘেরা টোপে মানুষ হয়েছেন, কঠোর বাস্তবতা দেখতে চান না, সেই জন্য আপনার মন নরম, দুর্বল। আমাদের জাপানে কোনো ব্যক্তি খুব অপমানিত হলে কিংবা নিজে কোনো অপরাধ বোধ করলে সর্বসমক্ষে নিজে ছুরি দিয়ে নিজের পেট ছিন্ন ভিন্ন করে দেয়। আবার যদি কেউ তার পরিবারের অসম্মান করে তাহলে তাকে তৎক্ষণাৎ হত্যা করতেও দ্বিধা করে না। আমার ছেলেবেলায় একটি দৃশ্য দেখেছিলাম, শুনুন। তখন আমি বেশ ছোট। আমাদের একান্নবর্তী পরিবার, বাড়ি ভর্তি অনেক লোকজন। একদিন বাইরের দিকের একটি ঘরে কি নিয়ে যেন কয়েকজনের মধ্যে প্রবল বাগ বিতণ্ডা শুরু হয়েছিল। জাপানিরা জানেন তো, এমনিতে কম কথা বলে, অনেক সময় উত্তেজিত বা ক্রুদ্ধ হলে খুব জোরে চেঁচায়। সেই রকম চেঁচামেচি শুনে আমি কৌতূহলী হয়ে সেই ঘরের জানলা দিয়ে উঁকি মারলাম। দেখি কি, একটা চেয়ারে বসে আছে আমার কাকার মুন্ডহীন ধড়। মুন্ডুটা গড়াচ্ছে মেঝেতে, আর গলা দিয়ে ফিনকি দিয়ে উঠছে রক্তের ফোয়ারা। সুরেন্দ্র শিউরে উঠে হতবাক হয়ে গেল। নিবেদিতা সুরেন্দ্রকে বললেন, জাপানিরা খুব কোমল প্রাণ, সামান্য ছোটখাটো ব্যাপারেও তাদের শিল্পরুচির পরিচয় পাওয়া যায়, কিন্তু প্রয়োজনে তারা কঠোরস্য কঠোরও হতে পারে। আপনি ভারতীয়, আমি জাপানি, কোথাও একটা মিল আছে আমাদের মধ্যে। হিমালয় পর্বত দুটি শক্তিশালী সভ্যতাকে পৃথক করে রেখেছে। একদিকে চীনের কনফুসিয়াসপন্থী সাম্যবাদ, আর ভারতের বৈদিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। কিন্তু সেই তুষারমণ্ডিত পর্বত কখনো এই দুই সভ্যতার মধ্যে মৌল বিভেদ ঘটাতে পারেনি। এশিয়ার সব জাতির মধ্যেই রয়েছে ভালোবাসার ঐক্য। আপনাকে কয়েকটা ঘটনা বলি, শুনুন। জাপানের সম্রাট তাকাকুরা এক দারুণ শীতের রাতে তার গা থেকে লেপ কম্বল ফেলে দিয়েছিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন অনেক গরিব প্রজার বাড়িতে সে রাতে তুষারপাত হচ্ছে, তারা শীতে কাঁপছে। কিংবা আরেকজন তাইসো, তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, কারণ দুর্ভিক্ষ শুরু হওয়ায় গরিব লোকেদের খাবার জুটছিল না। এই যে ত্যাগের আদর্শ, যেখানে রাজা প্রজা এক জায়গায় মিলে যায়, তা কি আমরা বোধিসত্ত্বের কাছ থেকে পাইনি? ভারতের সঙ্গে আমাদের সমভ্রাতৃত্বের বন্ধন। ভারতের পরাধীন অবস্থার দুর্দশা দেখলে আমাদের বুকে ব্যথা বাজবে। সুরেন, আমরা একটা পরিকল্পনা নিয়েছি, তাতে তোমাকে অংশ নিতে হবে। আপনার মতন যুবকদের সাহায্য চাই। অস্ত্রবিদ্যা শিখতে হবে, প্রয়োজনে চরম আত্মোৎসর্গের জন্য প্রস্তুত থাকতে হবে। আমার এক পিস্তুত বোন সরলা, শ্রীমতী সরলা ঘোষাল, ছেলেদের নিয়ে একটা সমিতি গড়েছেন। সেখানে অনেকেই লাঠি তলোয়ার খেলা শেখে। সে কথা জানি। সরলার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। এরকম আরো কয়েকটি ছোটখাটো দলের সন্ধানও পেয়েছি। বৃদ্ধ ব্যারিস্টার প্রমথনাথ মিত্রও একটি সমিতি পরিচালনা করেন। এদেশের বেশিরভাগ ব্যারিস্টারই কংগ্রেসের মিটিংয়ে গিয়ে বক্তৃতার তোড়ে গগন ফাটায়, নিজেদের জাহির করে। মিস্টার মিত্র ওসব বক্তৃতায় বিশ্বাস করেন না, নিজেকে আড়ালেই রাখেন। তিনি সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী। একজনের কাছে শুনলাম, অনেকদিন আগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন আদালত অবমাননার দায়ে কারারুদ্ধ হয়েছিলেন, তখনই ওই ব্যারিস্টার মিত্র পরিকল্পনা করেছিলেন জেল ভেঙে সুরেন্দ্রনাথকে ছাড়িয়ে আনবেন। সেটা অবশ্য তখন সম্ভব হয়নি, কিন্তু মানুষটির সাহস আছে বলতেই হবে। এখন তিনি একটি যুবক দল তৈরি করেছেন।
নানান জায়গায় ছড়িয়ে থাকা এইসব গুপ্ত সমিতিগুলোকে বাঁধতে হবে একতা সূত্রে। শুধু বাংলায় নয়, সারা ভারতেই এই যোগাযোগ স্থাপন করার প্রয়োজন আছে। তার আগে আমাদের সমস্ত পরিকল্পনা সম্পূর্ণ গোপন রাখতে হবে, কাক পক্ষীতেও যেন কিছু টের না পায়। মিস্টার টেগোর, আপনি এই গোপনীয়তা রক্ষার শপথ নিতে পারবেন তো? নিবেদিতা সুরেন্দ্রর দিকে ব্যগ্রভাবে তাকিয়ে রইলেন। সুরেন্দ্র মাথা নুইয়ে বলল, অবশ্যই পারবো। এই মানুষে সেই মানুষ আছে। কত মুনি ঋষি 4 যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে। জলে যেমন চাঁদ দেখা যায়, ধরতে গেলে কে হাতে পায়। হঠাৎ থেমে গেলেন স্বামীজি। একটু গলা তুললেই হাঁপানির টান আসে। মঠবাড়ির দোতলায় গঙ্গার ধারের দক্ষিণ পূর্ব কোণে স্বামীজির নিজস্ব প্রশস্ত কক্ষ। জানলার ধারে দাঁড়িয়ে নদীর দিকে চেয়ে স্বামীজি আপন মনে গান গাইছিলেন। আগে কতবার হয়েছে, কয়েকখানি গান গাইলেই মনের প্রফুল্ল ভাব ফিরে আসে, কিন্তু গান যেন তাকে ছেড়ে যাচ্ছে। ঠিক মতন সুর না লাগলেও তিনি নিজের ওপরেই ক্রুদ্ধ হয়ে ওঠেন। বিকেলের আকাশে ঘনিয়ে আসছে বজ্রগর্ভ মেঘ। গঙ্গার ওপর এখন অনেক নৌযান। এদিককার লোকজনেরা কলকাতায় বিষয়কর্ম সেরে ঘরে ফিরছে। ঝড় ওঠার আগে সবাই পৌঁছে গেলেই হয়। একখানি খেয়ার নৌকো আসছে মঠের ঘাটের দিকে। স্বামীজি উদ্গ্রীব হয়ে তাকালেন। নৌকোয় অন্য কয়জন যাত্রীর মাঝখানে নিবেদিতা বসে আছে না? নিবেদিতা অনেকদিন আসেনি। আজ সে এই অবেলায় আসছে কেন? ঝড় বাদল শুরু হয়ে গেলে সে ফিরবে কি করে? এই মঠে তো তার থাকার ব্যবস্থা নেই। নিজের ভুল বুঝতে পেরে কি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে আসছে? নৌকোটি এসে পাড়ে ভিড়ল। জোর বাতাসে উত্তাল হয়ে উঠেছে নদী। যাত্রীরা নামছে একে একে। স্বামীজির আশঙ্কা হল, নৌকোটা উল্টে না যায়। এই সকলের তাড়াহুড়োয় তীরে এসে তরি ডোবার ঘটনা মাঝে মাঝেই ঘটে। না, যাত্রীদের মধ্যে নিবেদিতা নেই। স্বামীজির দৃষ্টি বিভ্রম হয়েছিল। একটা চোখ তো প্রায় গেছে। দূরের সবকিছুই এখন বেশ খানিকটা ঝাপসা। নিবেদিতা তবে আজও এলো না। সে নতুন হুজুগ নিয়ে মত্ত হয়ে আছে। ধুলোর ঝড় আটকাবার জন্য স্বামীজি জানালা বন্ধ করে দিলেন। একদিকে একটা খাওয়ার টেবিল। স্বামীজির খাওয়া দাওয়া এখন খুবই নিয়ন্ত্রিত। তাই অন্য সন্ন্যাসীদের সঙ্গে সাধারণ ভোজনাগারে আর প্রায়ই খেতে বসেন না। ওখানে ওরা মশলা দেওয়া তরকারি ও মাছ খায়। তিনি নিজের ঘরেই যৎসামান্য আহার সেরে নেন। আর একদিকে তার টেবিল, কয়েকটি চেয়ার, আলমারি, বিছানা আর জপের আসন। এছাড়াও রয়েছে একটি তানপুরা ও মৃদঙ্গ। সারা ঘরে চোখ বুলিয়ে এই সবই তার হঠাৎ যেন অলিক বলে মনে হলো। যে কোনো নিমেষে অদৃশ্য হয়ে যেতে পারে। চোখ বুঝলে আর কিছুই থাকে না। নিবেদিতা কি নিয়ে মেতে আছেন তা তিনি প্রথম প্রথম জানাতে না চাইলেও স্বামীজি ঠিকই জেনে গেছেন। তার কাছেও কিছু কিছু যুবক আসে, যারা ঠিক আধ্যাত্মিক বিষয় নয়, অন্য প্রসঙ্গ উত্থাপন করে। হঠাৎ সম্প্রতি বেশ কিছু যুবকের মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব দেখা যাচ্ছে। বুয়োর যুদ্ধে সাম্রাজ্যবাদী ইংরেজদের প্রাথমিক ধাক্কা খাওয়ার পরেই যেন এটা ঘটেছে। এইসব যুবকেরা নিবেদিতার কাছেও যাতায়াত করে। নিবেদিতা জাপানি পণ্ডিত ওকাকুরা মিলে এদের কানে স্বাধীনতার লড়াইয়ের জন্য উস্কানি দিচ্ছে। ওদের ধারণা
1 বছরের মধ্যে ভারতের স্বাধীনতা প্রাপ্তি সম্ভব। ওরা দুজনে জো ম্যাকলাউডকে দলে টেনেছে, টাকা সাহায্য নিচ্ছে তার কাছ থেকে। অলি বুলের কাছেও অর্থ সাহায্যের জন্য আবেদন করেছে কিনা কে জানে। ওরা দুজনেই ছিলেন রামকৃষ্ণ সংঘের সবচেয়ে বড় শুভার্থী। স্বাধীনতা যেন ছেলের হাতের মোয়া। আমি নিজে কি পরাধীনতার অপমানের কথা অনেকবার বলিনি? এমনকি আমি বোমা বানাবার কথাও বলেছি। আঘাতের বদলে প্রত্যাঘাত, দেশের জন্য ত্যাগ, এমনকি প্রাণদানের মতো সর্বোচ্চ ত্যাগের কথা আমার আগে কে বলেছে? হ্যাঁ, স্বাধীনতার জন্য দেশকে অবশ্যই প্রস্তুত হতে হবে, কিন্তু সেই প্রস্তুতির জন্য নেতৃত্ব দেবে এক জাপানি আর এক আইরিশ রমণী, সাহায্য করবে 2 আমেরিকান। এর চেয়ে হাস্যকর কথা আর কি হতে পারে? এদেশে কি আর মানুষ নেই? নিবেদিতার সঙ্গে আমার এই নিয়ে মন কষাকষি, এমনকি বিবাদ পর্যন্ত হয়ে গেছে। ওকাকুরাকে আমি বেশ পছন্দই করেছিলাম প্রথম দিকে, না হলে কি আর তার সঙ্গে এই অসুস্থ শরীর নিয়ে বোধগয়ায় যেতাম? লোকটি যথার্থ পণ্ডিত ও অনেক বিষয় গুণী, শিল্প সম্পর্কে যথার্থ জ্ঞান আছে। এশিয়ার মানুষদের একাত্মতা ও মর্যাদা বোধ, এই বিষয়ে এই মানুষটির মতন আগে কেউ বলেননি। বাংলার এক কবি হেম বাড়ুজ্জে জাপান সম্পর্কে কি খারাপ কথাই না লিখেছেন, তা জানতে পারলে ওকাকুরা নিশ্চিত দুঃখ ও আঘাত পাবেন। স্বাধীন ও উন্নত দেশ জাপান, সেখানকার মানুষ একই সঙ্গে দুঃসাহসী ও শিল্পপ্রিয়। হেমচন্দ্র জাপান সম্পর্কে কিছু না জেনেই অমন কথা লিখেছেন। এমন অজ্ঞতা কবিদের সাজে না। কিন্তু যত দিন যাচ্ছে ততই ওকাকুরা সম্পর্কে মনোভাব বদলে যাচ্ছে আমার। লোকটির যতই গুণ থাক, ওর মধ্যে ত্যাগের লেশ মাত্র নেই, বরং অধিক মাত্রায় ভোগবাদী। ত্যাগ ছাড়া কি কোনো মহৎ কাজ সম্ভব হতে পারে? ত্যাগ, এখন শুধু সর্বস্ব ত্যাগ চাই। কংগ্রেসের এক সর্বভারতীয় নেতা কিছুদিন আগে স্বামীজির প্রতি স্পষ্ট ইঙ্গিত করে একটা খোঁচা মেরে বলেছিলেন, বিবাহ না করে সন্ন্যাসীর জীবন বরণ করাটাকেই কেউ আদর্শ পথ বলেন কেন? প্রাচীন ভারতের মুনি ঋষিরা তো সকলেই বিবাহ করতেন। নারীদের তারা জীবন থেকে বাদ দেননি, সাধন পথের অন্তরায়ও মনে করেন। কথাটা শুনে স্বামীজির হাড় পিত্তি জ্বলে গিয়েছিল। নিজের মনেই বলেছিলেন, প্রাচীন ভারতের সঙ্গে বর্তমানের তুলনা হয়? তোরা বিয়ে করে এক গোষ্ঠী কাচ্চা বাচ্চার জন্ম দিবি, সংসার চিন্তা, অর্থ চিন্তা, তারপর দেশ সেবা। যত সব অপগণ্ডের দল। ওকাকুরা এমনিতেই স্বল্পভাষী, কিন্তু স্ত্রীলোকেদের কাছে বেশ বাক্পটু। নিবেদিতার ওপর যেন কুহক বিস্তার করেছেন। নিবেদিতা এখন আর অন্য কোনো কথাই শুনতে বা বুঝতে চান না। 1.5 মাস আগে নিবেদিতা দেখা করতে এসেছিলেন। উদ্দেশ্য ছিল মায়াবতী যাওয়ার জন্য স্বামীজির কাছে অনুমতি চাওয়া। স্বামীজি ভাবলেন, হঠাৎ মায়াবতী আশ্রম পরিদর্শন করার জন্য নিবেদিতার মন উঠলে উঠল কেন? সঙ্গে আর কে যাচ্ছে? স্বামীজি খোঁজ নিয়ে জানলেন তাঁর ধারণাই ঠিক, ওকাকুরা অন্যতম সঙ্গী। স্বামীজি প্রশ্ন করেছিলেন, তোমার স্কুলের কাজ ভালো করে শুরু হলো না, এখনই তোমাকে অত দূরে যেতে হবে কেন? তাছাড়া ওকাকুরাও কিছুদিন আগে উত্তর ভারত ভ্রমণ করে এলেন। তার কথা শুনে নিবেদিতা স্কুলের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বললেন,
আমরা যে কাজ শুরু করেছি তার কিছু গোপন সলা পরামর্শের জন্য একটা কোনো নিভৃত স্থানে যাওয়া দরকার। তুমি কি কাজ শুরু করেছ তা আমি জানি। ওরকম মরীচিকার পেছনে ছোটার চেষ্টা ছাড়ো মার্গারেট। নারীদের মধ্যে শিক্ষা বিস্তারই তোমার আসল কাজ। কথাটা মনোপুত হয়নি নিবেদিতার। গুরুর কথায় তিনি প্রতিবাদ করেন না, মুখে মুখে তর্কও করেন না, তবু চোখ নিচু করে বলেছিলেন, আমার কাছে এখন স্বাধীনতার সংগ্রাম শুরু করাই আরো বড় কাজ, প্রধান কাজ। আর স্বাধীন না হলে এদেশের মানুষের পক্ষে কোনো উন্নতিই সম্ভব নয়। স্বাধীনতার প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করে না, কিন্তু তার জন্য দেশকে আগে তৈরি হতে হবে। এই জাতপাত, ছুঁতমার্গ, কুসংস্কার আর অশিক্ষায় ভরা দেশ, এখানে এমনি এমনি স্বাধীনতা আসতে পারে? এইসব ভেবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে তো কোনোদিনই স্বাধীনতা আসবে না। এখনই প্রকৃষ্ট সময়। ইংরেজকে আচমকা আঘাত দিয়ে অল্প দিনের মধ্যে ধরাশায়ী করা যেতে পারে। বাতুলতা, সব উদ্ভট চিন্তা ছাড়ো তো। ওকাকুরার সঙ্গে মেলামেশা বন্ধ করো। ও লোকটা দ্বারা কিচ্ছু হবে না। নিবেদিতা কথাটা শুনে যেন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন, স্বামীজি ওকাকুরার মতন মানুষের সম্পর্কে এইভাবে কথা বলছেন। এই ওকাকুরাকেই স্বামীজি একদিন নিজের ভাই বলে আলিঙ্গন করেছিলেন না? অন্যদের কাছে এর এত গুণপনার উল্লেখ করেছেন, আর আজ এই কথা বললেন। তবে কি স্বামীজির মনে ঈর্ষা জন্মেছে? না 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 না, তা কেমন করে হবে? আমার গুরুর মতন মহাপুরুষ নিশ্চয়ই ঈর্ষা বিদ্বেষের মতন সাধারণ মানসিক দুর্বলতার ঊর্ধ্বে। তবু শারীরিক দুর্বলতার কারণেই হয়তো সম্প্রতি স্বামীজি মাঝে মাঝে এমন কথা বলেন, যার মধ্যে ঠিক সঙ্গতি খুঁজে পাওয়া যায় না। কখনো কখনো মেজাজ তিরিক্ষি হয়ে যায়। তার মেজাজের ওঠা পড়ার সঙ্গে সঙ্গে তার মতামতের পরিবর্তন ঘটে। জগদীশ বোস সম্পর্কেও হঠাৎ একদিন এরকম কথা বলে তিনি নিবেদিতাকে হতবাক করেছিলেন। যে জগদীশচন্দ্রের প্যারিসে বিজ্ঞান কংগ্রেসের সাফল্য দেখে স্বামীজি প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছিলেন, যাকে ভারতের সুসন্তান বলে তিনি গর্ববোধ করেছিলেন, সেই জগদীশচন্দ্র সম্পর্কে তিনি এমন কথা বলেছিলেন যা মনে হতে পারে ঈর্ষা সঞ্জাত। সেদিন নিবেদিতা অবশ্য জগদীশচন্দ্র সম্পর্কে একটু বেশি কথাই বলছিলেন। রামায়ণে আছে, ঋদ্ধিমান পুরুষ কোনো নারীর মুখে অপর পুরুষের বেশি প্রশংসা সহ্য করতে পারে না। এমনকি স্বয়ং রাম তাঁর নিষ্কলঙ্ক ভ্রাতা ভরতের প্রশংসাও বেশিক্ষণ সহ্য করতে পারেননি সীতার মুখে। স্বামীজিও নিবেদিতার ওপর হঠাৎ ফেটে পড়ে বলেছিলেন, ও লোকটা তো গৃহীর মুক্তি নেই। যদি তোমার সঙ্গে থাকে এ কথা ওকে জানিয়ে দিও। তাকে বলো ত্যাগ চাই, ত্যাগ। যদি বিরাট কোনো ত্যাগ না করতে পারে তাহলে কখনো বড় ধরনের শক্তি আয়ত্ত করতে পারবে না। বিয়ে জিনিসটা জঘন্য। যারা বিয়ে করে ফেলে তাদের দ্বারা আর কি হবে? তুমি জগদীশকে নিয়ে অত আদিক্ষেতা করো কেন? ফ্রান্সে সেই দিনটিতে নিবেদিতা স্বামীজির এত রাগের কারণ বুঝতে পারেননি। বিবাহিত ব্যক্তি মাত্রই তার উপর এত রাগ? তাহলে কি জগতে আর কেউ বিয়ে করবে না? জগদীশচন্দ্রের শিক্ষিতা স্ত্রী তো স্বামীকে সব কাজে অনেক সাহায্য করেন। স্বামীজি বড়ই উগ্র ও অযৌক্তিক হয়ে পড়েছিলেন সেদিন। জগদীশচন্দ্র যদিও স্বামীজি সম্পর্কে খুবই শ্রদ্ধাশীল, কিন্তু তিনি ব্রাহ্ম, তিনি কালী পূজা এবং গুরুবাদের বিরোধী। আর সেটাই কি রাগের কারণ? কিংবা বিবাহিত মানুষদের সম্পর্কে স্বামীজির এত উগ্র ক্রোধের কারণ কি তার নিজেরই অবচেতনের কোনো অপরাধবোধ? নিবেদিতাকে নিঃশব্দ দেখে স্বামীজি আবার জিজ্ঞেস করেছিলেন, তুমি যে স্বাধীনতার লড়াই শুরু করতে চাও, ইংরেজরা কি কচি খোকা? পৃথিবীতে তারা সবচেয়ে শক্তিশালী জাত।
শুধু বক্তিমে দিয়ে তাদের ঘায়েল করা যাবে না। বোমা চাই, বোমা, কামান বন্দুক, প্রচুর অস্ত্রশস্ত্র, প্রচুর টাকা কড়ি। এসব কোথায় পাবে? কে দেবে? সেসবের তো ব্যবস্থা হয়ে গেছে। জাপান সাহায্য করবে, কোরিয়াও প্রস্তুত। এশিয়ার অন্য সব দেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। শুধু এদেশের যুব সমাজকে এখন সঙ্গবদ্ধ করতে পারলেই হয়। এশিয়ার সব দেশ সাহায্যের জন্য তৈরি? এটা কি স্বপ্ন, না কল্পনা, নাকি গাঁজাখুরি গপ্পি? হ্যাঁ? নিবেদিতা ব্যথা পেলেন। ওকাকুরা সম্পর্কে এরকম অশ্রদ্ধেয় উক্তি তিনি মেনে নিতে পারেন না। তিনি কি মিথ্যে কথা বলবেন? নিবেদিতা বললেন, নগু নিজে আমাকে এসব কথা বলেছে। নগু নামটা শুনে স্বামীজি ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলেন, নগু? নগুটা আবার কে? নগু মানে ওকাকুরার ডাক নাম। আমি অনেক সময় ওকে এই নামেই ডাকি। এবার ক্রোধে স্বামীজির চোখ বিস্ফারিত হল। তিনি বললেন, ও এত দূর! তুমি জগদীশ বোসকেও মাঝে মাঝে খোকা খোকা বলো, অথচ সে তোমার চেয়ে বয়সে বড়। তুমি ব্রিটিশ, তুমি শ্বেতাঙ্গিনী। এই পরিচয় কিছুতে ভুলতে পারো না? না, তোমরা নিজেদের সব সময় বড় ভাবো। প্রাচ্য দেশের দু একটা উঠতি গুণীদের তোমরা খানিকটা প্রশ্রয় দিয়ে বাচ্চাদের মতন পিঠ চাপড়াও, তাই না? নইলে ওকাকুরার মতন একজন বিশিষ্ট মানুষকে তুমি ডাক নাম ধরে ডাকো কোন সাহসে? কদিন মাত্র তোমাদের পরিচয়। কোন ইংরেজকে এদেশের কেউ হ্যারি, ল্যারি, গ্যারি বলে ডাকতে পারে? নিবেদিতার বুকে যেন শেল বিদ্ধ হল। যন্ত্রণায় নীল হয়ে গেল মুখমণ্ডল। কম্পিত কণ্ঠে বললেন, এ আপনি কি বলছেন? আমি শ্বেতাঙ্গিনী, বিদেশিনী। আমি তো ভারতেরই কন্যা। আমার আর সব পরিচয় মুছে গেছে। আপনি তো আমাকে এদেশের কাজের জন্য নিবেদন করেছেন, আর তাই আমি নিবেদিতা। না, তোমাকে আমি দেশ নামে কোনো ভাবমূর্তির কাছে নিবেদন করিনি। তোমাকে ব্রহ্মচর্যে দীক্ষা দিয়ে নিবেদন করেছি ভগবানের চরণে, আমার গুরুর কাজে। তোমাকে মানব সেবায় বুদ্ধের পথ অনুসরণ করতে বলেছিলাম। তুমি শ্রী শ্রী মায়ের কন্যা। সে পথ থেকে তো আমি এক মুহূর্তের জন্য সরে যাইনি। দেশকে পরাধীনতা থেকে মুক্ত করা কি মানব সেবা নয়? শোনো মার্গারেট, এবার তোমাকে স্পষ্ট কথা জানাবার সময় এসেছে। আমরা সন্ন্যাসী, রাজনীতি আমাদের পথ নয়। তোমাকে আমি এদেশে এনেছি। সকলেই জানে তুমি শ্রী রামকৃষ্ণ সংঘের সঙ্গে যুক্ত। তুমি এখন রাজনীতিতে জড়িয়ে পড়লে সে দায় আমাদের ওপরেও অর্শাবে। তোমাকে এবার তোমার পথ বেছে নিতে হবে। তুমি মাঝে মাঝে এক একটা হুজুগ নিয়ে মেতে ওঠো। প্রথমে তোমার ছিল ব্রাহ্ম ঝোঁক, ওদের সঙ্গে খুব মেশামেশি করতে। তারপর হলো ঠাকুর বাড়ি ঝোঁক, ওখানে নিয়মিত যাতায়াত, ওদের সঙ্গে গলাগলি। আর এখন হয়েছে এই ওকাকুরা ঝোঁক। আশা করি এটাও তোমার কেটে যাবে, তুমি স্থিত হবে। নিবেদিতা নীরব রইলেন। নিজের মনেই ভাবতে লাগলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা কি নিছক হুজুগ বা ঝোঁক? শ্রীরামকৃষ্ণ সংঘের অনুগামী হলে কি অন্যদের সঙ্গে মেশা যাবে না? ব্রাহ্মদের মতামত জানা দোষের কেন হবে? ঠাকুরবাড়ির সংস্কৃতবান পুরুষ নারীরা কেউ শিল্পী, কেউ কবি, কেউ দার্শনিক। আর কোন পরিবারের মহিলারা নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন? সরলা ঘোষালের মতন যুবতী সমগ্র বাংলায় আর একটিও আছে কি? এদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা কি অপরাধ? নিবেদিতা তার উদারনৈতিক পাশ্চাত্য শিক্ষায় এটা ঠিক মেলাতে পারেন না। যদিও গুরুর প্রতি অচলা ভক্তি ও তার ভালোবাসা একচুলও টলেনি। গুরুর কোনো নির্দেশ লঙ্ঘন করার কথা তিনি স্বপ্নেও ভাবেন না। কিন্তু
আইরিশ রক্ত রয়েছে তাঁর শরীরে। স্বাধীনতার স্পৃহা তাঁর জন্মগত। বিপ্লবী ক্রোপটকিনের চিন্তাধারায় তিনি উদ্বুদ্ধ। ওকাকুরা বিপ্লবের প্রস্তুতির কথা বুঝিয়ে দিয়েছেন। সংগ্রাম শুরু করার এখনই তো সুবর্ণ সুযোগ। এখন তিনি এ পথ থেকে সরে যাবেন কি করে? ইস, এই সময় যদি স্বামীজি দেশের বাইরে থাকতেন তাহলে কি ভালোই হতো। নিবেদিতাকে এই সংকটে পড়তে হতো না। স্বামীজি সংগ্রামে অংশ নেবেন না। এখন ভারতে তাঁর উপস্থিতি দেশ সেবার পরিপন্থী। নিবেদিতার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে স্বামীজি আবার গম্ভীর স্বরে বললেন, তুমি তোমার পথ বেছে নাও, আজই মনস্থির করো। স্বামীজি নির্দেশ দেননি, পথ বেছে নেবার স্বাধীনতা দিয়েছেন। তাহলে তো নিবেদিতার আর কোনো দ্বিধা রইল না। নীরবতায় উত্তর ধরে নিয়ে স্বামীজি বললেন, যদি রাজনীতির সুযোগ নিয়েই মেতে থাকতে চাও তাহলে মঠের সঙ্গে তোমার সম্পর্ক ত্যাগ করতে হবে। এখানে তোমার যাওয়া আসা আর ঠিক হবে না। মঠের ওপর পুলিশের নজর পড়ুক, এটা আমরা কেউ চাই না। নিবেদিতা গুরুকে প্রণাম করে বিদায় নিলেন। তারপর সত্যি সত্যি ওকাকুরার সঙ্গে চলে গেলেন হিমালয়ে। স্বামীজি পরে অনুভব করেছিলেন তিনি প্রিয় শিষ্যার ওপর বেশি কঠোর হয়ে পড়েছিলেন সেদিন। নিবেদিতার স্বাধীনতার লড়াই এখনো পর্যন্ত শুধু আলোচনা পর্বেই রয়েছে। ওকাকুরার নিবেদিতা মিলে কিছু লোকজনের সঙ্গে মাঝে মাঝে মিটিং করে। সরলার দল ওদের সঙ্গে যোগ দিয়েছে বোধহয়। এখনো এমন কিছু ঘটেনি যাতে নিবেদিতার এই মঠে যাওয়া আসা বন্ধ করতে হবে। মঠের সন্ন্যাসীদের মধ্যে নিবেদিতাকে নিয়ে যে একটা চাপা গুঞ্জন চলছে তা স্বামীজি টের পান। নিবেদিতা যে এখন ধর্মচর্চার বদলে রাজনীতি চর্চাটাই বেশি করছেন তা এখানকার অনেকেই জেনে গেছে। স্বামী ব্রহ্মানন্দও একদিন অনুযোগ করেছিলেন এ বিষয়ে। তখন হেসে উড়িয়ে দিয়েছিলেন স্বামীজি। নিবেদিতা আর এখানে আসবে না। মায়াবতী থেকে ফিরে এসেছে নিবেদিতা, আমি সে খবর পেয়েছি। ফেরার পর একবার দেখা করতেও এলো না। আমার মেজাজ মাঝে মাঝে খুব গরম হয়ে যায়, সবাই জানে। আগেও তো কয়েকবার নিবেদিতাকে বকাবকি করেছি। এবার তার অভিমান এত তীব্র। নিবেদিতা বাগবাজারের বাড়িতেই রয়েছে। আমি হঠাৎ একদিন সেখানে উপস্থিত হলে তার মুখের অবস্থা কিরকম হবে? কিংবা বলরাম বসুর বাড়িতে গিয়ে আমি ওকে ডেকে পাঠাতে পারি, কিন্তু শরীর যে আর বয় না। গঙ্গা পার হতে আর ইচ্ছে করে না। এক একদিন দোতলা থেকে আর নিচেই নামি না সারাদিন। না ডাকলে নিজে থেকে আর আসবে না নিবেদিতা। শরৎ নামে সেই গৃহী শিষ্যটি প্রতিদিনই দেখা করতে আসে কলকাতা থেকে। সঙ্গে কিছু না কিছু আনে। আগে কলকাতার বিখ্যাত দোকানগুলির মিষ্টি নিয়ে আসত। এখন স্বামীজির একদানা চিনি খাওয়াও সম্পূর্ণ বারণ। মিষ্টি খেতে আমি কি ভালোই বাসতাম। কতদিন আইসক্রিম খাওয়া হয়নি। আর কি খাওয়া হবে এ জীবনে? শরৎ এখন নানা রকম ফলমূল আনে। শরৎ দ্বারের কাছে এসে দেখল সন্ধে হয়ে এলেও ঘরে বাতি জ্বালা হয়নি। প্রায়ান্ধকারে স্বামীজি খাটের ওপর চুপ করে বসে আছেন, গভীর চিন্তায় মগ্ন। শরৎ নিঃশব্দে ভেতরে এসে বসে রইল। একটু পরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্বামীজি বললেন, এসেছিস? আজ শরীরটা বড় বেজুত হয়েছে রে। পা ফুলে গেছে, হাঁটতে পারছি না ভালো করে। ঘরের বাইরে যাইনি। একটু
পা টিপে দেব? দে, আর একটু তামাক সেজে দে দেখিনি, অনেকক্ষণ খাইনি। স্বামীজি বিছানায় বসলেন। শিষ্য তার পদসেবা করতে লাগল। স্বামীজি তার নানান প্রশ্ন ও কৌতূহলের উত্তর দেন, আবার তার কাছ থেকে কলকাতার অনেক খবরও শোনেন। একটু পরে স্বামীজি মেঝেতে নেমে আসতেই শরৎ সন্ত্রস্ত হয়ে উঠল। স্বামীজি বললেন, দেখ শরৎ, সারা জীবন কত কষ্ট করেছি, গাছতলায় শুয়ে রাত কাটিয়েছি। এখন এই আমেরিকানরা আমার আরামের জন্য খাট বিছানা গদি করে দিয়েছে। এরকম বিছানায় শুলে এক এক সময় আমার গায়ে ব্যথা হয়, শরীর তো জলে ভরে গেছে। কিছুক্ষণ মেঝেতে শুলেই বরং আমার আরাম হয়। মাঝে মাঝে ভাবি কি জানিস, এসব মটফট করার বদলে বোধহয় আমাদের গাছতলায় ফিরে যাওয়াই উচিত ছিল। কথাগুলো বলতে বলতে স্বামীজি মেঝেতে শুয়ে চোখ বুজে বললেন, লোকের গুলতন দেখে আর কি হবে, আজ তুই আমার কাছে থাক। আপনার সঙ্গে থাকলে ব্রহ্মজ্ঞান লাভেও আমার ইচ্ছে হয় না। সর্বদা মনে রাখিস, ত্যাগই হচ্ছে মূল মন্ত্র। এ মন্ত্রে দীক্ষিত না হলে ব্রহ্মাদিরও মুক্তির উপায় নেই। একটু পরে স্বামীজি ঘুমিয়ে পড়লেন। জেগে উঠলেন রাত 4টের সময়। ব্যস্ত হয়ে শরৎকে ঠেলে তুলে বললেন, ওরে ওঠ ওঠ, জপে বসতে হবে না? সবাইকে গিয়ে জাগা, দেরি হয়ে গেছে, একটা ঘন্টা নিয়ে যা, ওটা বাজিয়ে সবাইকে ডাকবি। আর এই ব্রহ্মানন্দটা বেশি ঘুম কাতরে, ওর কানের কাছে জোরে জোরে ঘন্টা বাজাবি, যা। তখনও ভোরের আলো ফোটেনি, পাখি ডাকেনি। গ্রীষ্মকালে শেষ রাত্রিরেই ভালো ঘুম হয়। হঠাৎ ঘণ্টার ধ্বনি শুনে অনেকে কাঁচা ঘুম ভেঙে লাফিয়ে উঠল। ব্রহ্মানন্দ কোনো বিপদের আশঙ্কায় ত্রস্ত হয়ে উঠে বসলেন। তারপর শরৎকে দেখে বললেন, মোলোজা, এ বাঙালের জ্বালায় যে মঠে থাকাই দায় হলো। তোরা কি রাতটা পোহাতেও দিবি না? প্রতিদিন প্রত্যুষে ঠাকুর ঘরে রামকৃষ্ণের ছবির সামনে বসে জপ ধ্যান করা সমস্ত মঠবাসীর জন্য বাধ্যতামূলক। স্বামীজি এক একদিন সকলের সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন। কোনোদিন নিচে নামতে না পারলে তিনি নিজের ঘরেই একাকী ধ্যানে বসেন। আজ কিছুক্ষণ ধ্যান করার পর স্বামীজি আস্তে আস্তে ঠাকুর ঘরে নেমে এলেন। ঘর প্রায় খালি, অনেকেই আবার বিছানায় ফিরে গেছে। ধ্যান করছে মাত্র 2 জন। সে দৃশ্য দেখা মাত্র স্বামীজির মেজাজ সপ্তমে চড়ে গেল। তিনি চিৎকার করে বললেন, শরৎ, বাকিরা কোথায় গেল? ডাক, এক্ষুনি সবাইকে ডাক, এখানে আমার সামনে আসতে বল। সেখানে একটা বিচার সভা বসিয়ে দিলেন স্বামীজি। সন্ন্যাসীরা একে একে চোখ মুছতে মুছতে আসছে। স্বামীজি তাদের কাছ থেকে কৈফিয়ত তলব করছেন। কেউ কেউ অপরাধীর মতন চুপ করে রইল, কেউ কেউ অজুহাত খোঁজার জন্য বলল পেট ব্যথা করছিল, কাল একটু জ্বর জ্বর হয়েছিল। স্বামীজি প্রচন্ড বকাবকি করতে লাগলেন সবাইকে। তারপর বিচারের রায় দিলেন, যা, আজ তোরা কেউ মঠে খেতে পাবি না, ভিক্ষে করতে বেরো, যা, ভিক্ষে করে যা পাবি তাই খেয়ে থাকবি। ব্রহ্মানন্দ দেখলেন অসুস্থ শরীরে এরকম রাগারাগি করলে স্বামীজির পক্ষে ভালো নয়। তিনি কাছে এসে মৃদু কণ্ঠে বললেন, ভাই নরেন, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? শান্ত হ। বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার, এর মধ্যে বেচারারা উঠবে কি করে? সবার তো আর তোর মতো স্বল্প ঘুম নয়। স্বামীজির মেজাজ এমনই তিরিক্ষি হয়ে আছে যে বাল্যবন্ধুকেও রেয়াত করলেন না। চোখ গরম করে বললেন, তুই খুব সর্দার হয়েছিস তাই না রে? হ্যাঁ, যা যা, আজ তোরও মঠে খাওয়া বন্ধ, তোকেও মাথো করে করে খেতে হবে, যা। স্বামীজির হুকুম কে অগ্রাহ্য করবে? এ মঠের পরিচালনা ভার তিনি নিজেই ছেড়ে দিয়েছেন, তবু তিনি সর্বে সর্বা।
সবাই আড়ষ্ট মুখে বেরিয়ে যেতে লাগলো। স্বামীজি আবার হেঁকে বললেন, তা বলে কোনো বন্ধু বান্ধবের বাড়ি যাওয়া চলবে না, কিন্তু অচেনা মানুষের কাছে ভিক মাংবি, মনে থাকে যেন। তারপর স্বামীজি সারাক্ষণ গ্রন্থ পাঠে ডুবে রইলেন। বিকেলের দিকে তার ক্রোধ প্রশমিত হল। জানলা দিয়ে কিছুক্ষণ খেয়া নৌকাগুলি দেখলেন। নিবেদিতা আজও এলেন না। আজ মঠের সন্ন্যাসীদের আমি কঠিন শাস্তি দিয়েছি। যদিও সন্ন্যাসীদের পক্ষে মাধুকরী নতুন কিছু নয়। বরানগরে থাকার সময় আমাদের অনেক দিনই ভিক্ষান্ন খেতে হয়েছে, কিন্তু এখন তো সেই ছেঁড়া কাঁথায় 5 জন শুয়ে থাকার দিন নয়। নতুন নতুন সন্ন্যাসীরা কি আর লোকের কাছে মুখ ফুটে ভিক্ষে চাইতে পারবে? আহা, ছেলেগুলি যদি আজ না খেয়ে থাকে। স্বামীজি নিচে নেমে এলেন। একটা ঘরে প্রচুর হাসাহাসি হচ্ছে। স্বামীজি সেখানে উপস্থিত হতেই ব্রহ্মানন্দ বললেন, আজ বিবেকানন্দ স্বামী আমাদের কি উপকারটাই না করলেন সবাই বলো। ভাই নরেন, তোর দয়ায় আজ মঠের রাঁধুনির একঘেয়ে রান্না খেতে হলো না, চমৎকার স্বাদ বদল হলো। কি পেলি রে? হ্যাঁ, কি পেলি? আমাদের রাঁধতেও হয়নি। এই তো মাইল 3 দূরে শালকের মোড়ের কাছে এক মারোয়ারির বাড়ি, তারা ডেকে যত্ন করে কত কি ভালো ভালো জিনিস খাওয়ালো। তাই নাকি? তাহলে তো আমারও যাওয়া উচিত ছিল। কি কি ছিল রে? ব্রহ্মানন্দের সঙ্গে যে দলটি গিয়েছিল তারা সবাই উত্তম সুখাদ্য পেয়েছে। বাকি সকলের এমন সৌভাগ্য হয়নি। কেউ কেউ চাল ডাল পেয়ে ফুটিয়ে খিচুড়ি বানিয়েছে, কেউ কেউ গৃহস্থদের কাছ থেকে পেয়েছে মুখ ঝামটা। যারা কিছু পায়নি তাদের সঙ্গেও হাসাহাসি করতে লাগলেন স্বামীজি। তারপর বললেন, যা যা দেখ ভাঁড়ারে চিড়ে মুড়ে কি আছে, তাই এখন খেয়ে আয়। তাঁর শেষ রাত্রের উগ্র মূর্তির সঙ্গে এখনকার প্রসন্নতার কত তফাৎ। গল্প করতে করতে স্বামীজি একসময় ব্রহ্মানন্দকে বললেন, হ্যাঁ রে রাখাল, এই অমাবস্যায় মঠে কালী পুজো করলে হয় না? তা কি করে হবে? আগে বলিস নি, অমাবস্যা তো এসে গেল। তাতে কি, এই কদিনেই ব্যবস্থা হয়ে যাবে। লাগিয়ে দে, খুব গান হবে সেদিন। অন্য সকলেই রাজি। এরপর কদিন কালী পুজোর প্রস্তুতি চলতে লাগলো। মঠে কালী পুজো হবে আর নিবেদিতা আসবে না? তাকে তাকে খবরও দেওয়া হবে না? দুর্গাপুজোর সময় সে এদেশে ছিল না। না, মেয়েটার এবার মান ভাঙাতেই হবে। এসব কথা ভেবে শরৎকে ডেকে স্বামীজি বললেন, আজ ফেরার পথে নিবেদিতাকে একবার খবর দিয়ে যাস তো যে আমি তাকে মঠে ডেকেছি। কিন্তু শরৎকে দিয়ে নিবেদিতাকে ডাকতে বলার একটু পরেই তার মনে হলো, শুধু মুখে খবর পাঠাবার বদলে চিঠি লিখে দিলে ভালো হতো না? জানলার কাছে দাঁড়িয়ে দেখলেন শরৎ নৌকায় উঠতে যাচ্ছে। তিনি হাঁক দিলেন, শরৎ, শরৎ, একটু দাঁড়া, উঠিসনি। খালি গায়ে ছিলেন, শুধু একটা চাদর জড়িয়ে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে এলেন স্বামীজি। বাইরে এসে বললেন, চল, আমিও তোর সঙ্গে ওপারে যাব। সে কি, আপনার শরীর ভালো নেই, সন্ধে হয়ে এসেছে, এখন কেন যাবেন? ফিরবেন কখন? ওসব তোকে চিন্তা করতে হবে না। নৌকা করে এসে বাগবাজারের ঘাটে নেমে বললেন, তোকে আর আসতে হবে না, তুই বাড়ি যা। ঘোড়ার গাড়ি ভাড়া না করে হনহন করে হাঁটতে লাগলেন স্বামীজি। বোসপাড়া লেন বেশি দূর নয়। সবেমাত্র দিনের 3য়বার স্নান সেরে আয়নার সামনে দাঁড়িয়ে কেশবিন্যাস করছেন নিবেদিতা। দরজায় একটা শব্দ শুনে চমকে তাকালেন। পরিচারিকাটি অসুস্থ। নিচে কারুর সাড়া না পেয়ে স্বামীজি একেবারে উপরে উঠে এসেছেন। কয়েক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না নিবেদিতা। হাতে যেভাবে চিরুনিটা ধরা ছিল
সেভাবেই হাত থেমে গেল। তিনি যেন চিত্রার্পিত হয়ে রইলেন। তারপর ঘোর ভেঙে অস্ফুটস্বরে বললেন, আমার প্রভু। কেমন আছো মার্গারেট? যেন ঠিক আগের মতন, মাঝখানে কিছুই ঘটেনি। নিবেদিতা একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসুন। না, বেশিক্ষণ থাকবো না, মঠে ফিরতে হবে যে। তুমি কেমন আছো সেটাই দেখতে এলাম। আপনি আমাকে বিশুদ্ধ আনন্দের সন্ধান দিয়েছেন। আমি আর কখনো খারাপ থাকি না। সত্যি আর বেশিক্ষণ রইলেন না স্বামীজি। হঠাৎ হাঁপানির টান এসেছে। সেটা তিনি নিবেদিতাকে জানাতে চান না। নিবেদিতা বিশেষ কথা বলতে পারলেন না, শুধু স্থির দৃষ্টিতে স্বামীজিকে দেখছেন। যাবার আগে স্বামীজি বললেন, শিগগির একদিন মঠে এসো। কয়েকদিন পরই ভোরবেলা নিবেদিতা এসে উপস্থিত। গুরুর পায়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। নিবেদিতা পরেছেন কাঁধ থেকে পা পর্যন্ত লুটোনো সাদা রঙের গাউন, গলায় রুদ্রাক্ষের মালা। স্বামীজি সকৌতুকে বললেন, না ডাকলে বুঝি তুমি আর আসতে না? মায়াবতী থেকে ফিরেই আমি এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু তখন জানতে পারলাম আপনি নদিয়ার কোনো গ্রামে গেছেন। কবে ফিরবেন ঠিক নেই। হ্যাঁ, গিয়েছিলাম বটে, বড় জাগুলিয়ায়। আমার এক শিষ্যা মৃণালিনী বসু খুব করে ডেকেছিল। ভেবেছিলাম গ্রামে গিয়ে থাকলে শরীর সারবে। 1 সপ্তাহ রইলাম, বিশেষ কিছু সুবিধে হলো না। আপনি সর্বক্ষণ আমার হৃদয়ে রয়েছেন। অনেক দূরে থাকলেও আপনাকে খুব কাছে অনুভব করি। তুমি তো প্রাতরাশ খেয়ে আসনি। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। নিবেদিতা উঠে গিয়ে সাহায্য করতে গেলে স্বামীজি আবার তাকে বললেন, তুমি চুপটি করে বসো, আমি নিজের হাতে তৈরি করব। স্বামীজি তাঁদের মতভেদ ওকাকুরা প্রসঙ্গ একেবারেই উত্থাপন করলেন না। গুনগুন করে গান গাইতে গাইতে খাদ্য প্রস্তুত করতে লাগলেন। কাঁঠালের বিচি সেদ্ধ আর আলু সেদ্ধ, 2 চামচ সাদা ভাত আর পাথরের গেলাসে বরফ দিয়ে ঠান্ডা করা দুধ। টেবিলের ওপর একটা পিরিচে সেসব সাজিয়ে দিলেন। এ কি, আপনি আমার সঙ্গে খেতে বসবেন না? আজ যে একাদশী, আমার উপোস। আজ মঠে নিরামিষ, তাই তোমাকে আর কিছু দিতে পারলাম না। আপনি নিজের হাতে যা দেবেন তাই অমৃত। আর নিরামিষ সাত্ত্বিক আহার আমার খুব পছন্দ। যেন মাঝখানে কিছুই হয়নি, আগেরই মতন সবকিছু। স্বামীজি রঙ্গরসিকতা করতে লাগলেন নিবেদিতার সঙ্গে। আহার শেষ হবার পর নিবেদিতা হাত ধোবার জন্য একটি জলের জগ তুলে নিতেই স্বামীজি হাহা করে হেসে উঠলেন। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার হাত ধুয়ে দেব। নিবেদিতার উচ্ছিষ্ট মাখা হাতে জল ঢেলে দিতে লাগলেন স্বামীজি। তারপর একটি পরিষ্কার সাদা তোয়ালে দিয়ে মুছতে শুরু করলেন সেই নরম চম্পক বর্ণ আঙুলগুলি। নিবেদিতা বিস্ময়ে বিমূঢ়ভাবে তাকিয়ে রইলেন স্বামীজির মুখের দিকে। জিজ্ঞেস করলেন, এ কি করছেন? এ তো আপনার জন্য আমারই করার কথা। যিশু তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন, মনে নেই? নিবেদিতার চোখে জল এসে গেল। যিশু তো ওই কাজ করেছিলেন তার জীবনের শেষ দিনে। এ কি অলক্ষণে কথা বলছেন স্বামীজি? উদ্গত অশ্রু কোনক্রমে চেপে নিবেদিতা বললেন, আপনি কয়েক মাস আগে জো ম্যাকলাউডকে বলেছিলেন আপনি 40 বছরের বেশি বাঁচবেন না। তা শুনে জো কি বলেছিল আপনার মনে আছে? আপনি গৌতম বুদ্ধের ভক্ত। বুদ্ধের জীবনের বড় কাজ তো তার 40 বছর বয়স থেকে 80 বছর বয়সের মধ্যেই হয়েছিল।
আর আপনি এর মধ্যে এসব কথা ভাবছেন কেন? আপনার জীবনের অনেক কাজ বাকি। আমার যা দেবার ছিল আমি তা দিয়ে ফেলেছি, এখন আমাকে যেতেই হবে। আপনি আরো অনেক কিছু দিতে পারেন, আপনার মতো আর কে পারবে? দূরের দিকে তাকিয়ে স্বামীজি অনেকটা আপন মনে বললেন, বড় গাছের ছায়া ছোট গাছগুলোকে বাড়তে দেয় না, তাদের জায়গা করে দেবার জন্যই আমাকে যেতে হবে। আমি চলে গেলেও কাজ থেমে থাকবে না। এই বেলুড়ে যে আধ্যাত্মিক শক্তির ক্রিয়া শুরু হয়েছে তা ১৫০০ বছর ধরে চলবে। তা একটা বিরাট বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে। মনে করো না এটা আমার নিছক স্বপ্ন বা কল্পনা, এ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এরপর নিবেদিতার সঙ্গে অনেকক্ষণ সময় কাটালেন। শরীরে কোনো অসুস্থতা বোধই করলেন না, কিন্তু পরদিনই শরীর আবার বেশ দুর্বল হয়ে গেল। বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না, তবু জোর করে উঠলেন। কালী পুজোর অনেক ব্যবস্থা বাকি আছে। ব্রহ্মানন্দকে আবার 2 দিনের জন্য কলকাতা যেতে হবে। নিচে এসে বসলেন সকলের সঙ্গে। গতকাল সারা দিন উপবাস ছিল, তবু আজ কিছু খেতেই ইচ্ছে করছে না। শুধু 1 গিলাস ঠান্ডা দুধ চেয়ে নিলেন। অন্যদিন তিনিই মধ্যমণি, অন্যরা তাঁর কথা শোনে। আজ তিনি চুপ, বাকি সবাই কথা বলে যাচ্ছে। দুধ পান শেষ হয়ে গেছে। এই সময় একটু তামাক খেতে ইচ্ছে করে, সেজন্য কারোকে অনুরোধ করলেন না। শূন্য কাঁচের গেলাসটা হাতে ধরে তিনি বসে রইলেন উদাসীন মুখে। একসময় তাঁর মনে হলো, সকলে যেন বড় বেশি কথা বলছে, এত কথা কেন? তাঁর কান ঝাঁঝা করতে লাগলো। বাইরে পাখি ডাকছে, পোষা হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। বাঘা নামের কুকুরটা একবার উঁকি দিয়ে গেল। আকাশে কালো মেঘের পাশে পাশে রূপলি রেখা। সেসব দিকে কারোর মন নেই, শুধু কথা আর কথা। স্বামীজির হাত থেকে কাঁচের গেলাসটা খসে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই সঙ্গে সবাই চকিত হয়ে তাঁর দিকে তাকালো। ব্রহ্মানন্দ জিজ্ঞেস করলেন, কি হয়েছে নরেন? শরীর খারাপ লাগছে? স্বামীজি কোনো উত্তর দিলেন না। ব্রহ্মানন্দ প্রায় জোর করে স্বামীজিকে ওপরে পাঠিয়ে দিলেন। ব্রজেন নামে একটি তরুণ শিষ্য সঙ্গে গেল তাঁর সেবার জন্য। নিজের ঘরে গিয়ে স্বামীজি জোর করে গ্রন্থপাঠে মন বসাবার চেষ্টা করলেন বটে, কিন্তু ঘুমিয়ে পড়তে লাগলেন বারবার। আশ্চর্য মানুষের শরীর। পরদিন ব্রাহ্ম মুহূর্তেরও আগে স্বামীজির ঘুম ভাঙা মাত্র নিজেকে খুব টাটকা মনে হলো। শিরা উপশিরা সব চাঙ্গা, ব্যাধি বালাইয়ের চিহ্ন মাত্র নেই। হাঁটতে গিয়ে দেখলেন পায়ে ব্যথা করছে না, চোখের দৃষ্টিও যেন আবার উজ্জ্বল। ধ্যান জপ করলে মন একাগ্র হয়, তাতে শরীর আরো ভালো থাকে। আজ তিনি ঠাকুরের ঘরে বসে তন্ময় হয়ে চোখ বুজে রইলেন প্রায় 3 ঘন্টা। তারপর চোখ মেলতেই তার খুব ক্ষুধা বোধ হলো। না খেয়ে খেয়ে শরীরটা আরো জীর্ণ হয়ে যাচ্ছে। স্বামীজি ঠিক করলেন, আজ কোনো নিয়ম মানব না। আজ নুন তেল মশলা দিয়ে রান্না ব্যঞ্জন খাবো ভাতের সঙ্গে, অম্বল খাবো। সোনায় সোহাগার মতন আজই জুটে গেল ইলিশ। গঙ্গায় ইলিশ মাছ ধরা হচ্ছে। স্বামী প্রেমানন্দ মঠের জন্য ইলিশ কিনেছেন। স্বামীজি খবর পেয়ে সেখানে গিয়ে দাঁড়ালেন। ইলিশ দেখে মন উচাটন হয় না এমন বাঙালি কজন আছে। স্বামীজি নিজে মাছ পছন্দ করতে লাগলেন। পদ্মা নদীতে ইলিশ মাছ ধরা দেখেছিলেন, সেই তুলনায় গঙ্গার ইলিশ যেন আকারে আরো বড়, একেবারে অপ্সরাদের মতন আকৃতি। ব্রজেন নামে শিষ্যটি পূর্ববঙ্গ থেকে এসেছে। তাকে জিজ্ঞেস করলেন,
কিরে বাঙাল, তোদের দেশে এত ভালো ইলিশ পাওয়া যায়? আমাদের পদ্মার ইলিশ আরো বড় হয়। ইস, আমি দেখিনি বুঝি। গঙ্গার ইলিশের মতন স্বাদ ওই ইলিশের হয় না। হ্যাঁ রে, তোদের বাঙাল দেশে নাকি ইলিশ মাছের পুজো হয়? সে তো সরস্বতী পুজোর পর। দুর্গাপুজোর বিজয়া দশমীর পর ইলিশ মাছ খাওয়া নিষেধ, আর সরস্বতী পুজোর পর জোড়া ইলিশ ঘরে আনতে হয়। মঠের জন্য এবছর তো এই প্রথম ইলিশ কেনা হলো। কি দিয়ে তোরা পুজো করিস? কর না। প্রেমানন্দ, আজ মঠে লোক কম, শুধু ঝোল করতে বলিস না, গোটা কতক ইলিশ ভাজাও খাবো। হ্যাঁ, ভাজার মাছ আর ঝোলের মাছের স্বাদই সম্পূর্ণ আলাদা। আর একটু মাছের অম্বল করতেও বলে দিস, কেমন? তারপর স্বামীজি আবার ঠাকুরের ঘরে গিয়ে পুজোয় বসলেন। এবার একা, দরজা জানালা পর্যন্ত বন্ধ। প্রায় বেলা 11:30টায় বেরিয়ে এলেন সে ঘর থেকে। বেশ জোরে জোরে একটা গান ধরলেন। মা কি আমার কালো রে, কালো রূপা এলো কেশি, হৃদি পদ্ম করে আলো রে। আজ আর কণ্ঠের জড়তা নেই, হাঁপানি নেই। গান থামিয়ে প্রেমানন্দকে বললেন, হ্যাঁ রে বাবুরাম, কালী পুজোয় কি পাঁঠা বলি হবে? বলি না হলে কি মায়ের পুজো পূর্ণাঙ্গ হয় রে? মাতা ঠাকুরনি কি মত দেবেন? সেবারে আপত্তি করেছিলেন তো। আহ, সে তো দুর্গা পুজোয়। কালী পুজোয় রাজি হন কিনা ওর কাছে একবার জেনে আসলেই তো হয়। এবার অনেক লোককে ডাকতে হবে, আমার বাড়ির লোকদের আনার ব্যবস্থা করা দরকার। এর মধ্যে খাবার ঘন্টা বেজে উঠল। স্বামীজি ব্যস্ত হয়ে বললেন, চল চল, ইলিশ মাছের ঝোল ঠান্ডা করা মহাপাপ। দ্বিতীয়বার গরম করলেও সেই স্বাদ থাকে না। অনেকদিন বাদে বেশ তৃপ্তি করে খেলেন স্বামীজি। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে মেখে ভাত খেলেন। তারপর ডালের সঙ্গে মাছ ভাজা। ঝোল তেমন ঝাল হয়নি বলে নিজেরটায় আরো কাঁচা লঙ্কা ডলে নিলেন। আঙুলে অম্বল চাটতে চাটতে প্রেমানন্দকে বললেন, আহ, একাদশী করতে করতে কিরকম খিদে হয়েছে দেখেছিস? থালা বাটি গেলাসও যে খেয়ে ফেলিনি এই রক্ষে। খাবার পর বিশ্রাম করতে গিয়েও ফিরে এলেন 1 ঘন্টার মধ্যে। প্রেমানন্দকে ডেকে তুলে বললেন, ওরে ওরে, ওঠ ওঠ, সন্ন্যাসীর পক্ষে দিবানিদ্রা বড় খারাপ। আমার আজ ঘুমই এলো না। মাথাটা একটু ব্যথা ব্যথা করছে কেন বলতো? খুব বেশিক্ষণ ধ্যান করা হয়েছে, তাই ব্রেন উইক লাগছে। চল চল, পড়াশোনা করি, তাতে মাথা ঠিক হয়ে যাবে। দুজনে এলেন লাইব্রেরি ঘরে। সেখানে কয়েকজন তরুণ সন্ন্যাসী পাঠে নিমগ্ন। স্বামীজি বললেন, কি করছিস তোরা সব? ভালো করে বেদ পড়বি। গীতার নিজস্ব ভাষ্য তৈরি করে নিতে হবে। তার জন্য সংস্কৃত ব্যাকরণটা আগে ভালো করে শেখা দরকার। পানিনি ছাড়া গতি নেই। আয়, সকলে মিলে আজ পানিনি পড়ি। তাদের পানিনির ব্যাকরণ পড়াতে লাগলেন স্বামীজি। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। অত কঠিন বিষয়, যাকে সহজে দন্তস্ফুট করা যায় না, তা নিয়েও সরস আলোচনা করতে লাগলেন। একসময় প্রেমানন্দ এসে বললেন, আর কত পড়ানো হবে? 3 ঘন্টা তো হয়ে গেল। তোমার না মাথা ব্যথা করছিল? স্বামীজি বই নামিয়ে রেখে দুহাত ছড়িয়ে বললেন, তাই নাকি? এতক্ষণ? ও, তাহলে এখন একটু মুক্ত বায়ু সেবন করা দরকার। বাইরে এসে প্রেমানন্দের সঙ্গে হাঁটতে লাগলেন স্বামীজি। মঠের চত্বর পেরিয়ে রাস্তায় খানিকটা যাবার পর প্রেমানন্দ বললেন, এবার ফেরা যাক। অনেক দিন তো এতটা হাঁটুনি। ইলিশ মাছ খেয়ে আজ যেন নবযুবকের মতন শক্তি এসেছে, বুঝলি? একটুও কষ্ট হচ্ছে না। চল চল, আরো যাই। চলে এলেন বেলুড় বাজার পর্যন্ত। প্রেমানন্দ এবার ফেরার জন্য জোর করতে লাগলেন। স্বামীজি থমকে দাঁড়িয়ে বললেন, দেখ বাবুরাম, কদিন ধরে না আমার একটা কথা মনে হচ্ছে। আমাদের এখানে একটা বেদ বিদ্যালয় স্থাপন করা দরকার।
যেখানে শুধু বেদ পড়ানো হবে। এখন এই যুগে এত বেদ পড়ে কি হবে? আর কিছু না হোক, কুসংস্কারগুলো দূর হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষই তো বেদ গ্রন্থখানি চোখেও দেখেনি। মুসলমান বাড়িতে কোরআন থাকে, খ্রিস্টান বাড়িতে বাইবেল থাকে, কটা হিন্দু বাড়িতে বেদ থাকে বলতে পারিস? অশিক্ষিত পুরুতগুলো কথায় কথায় বলে বেদে অমুক আছে তমুক আছে, নিজেরা বেদ কখনো পড়েও দেখেনি। আমাদের দেশে এই যে স্ত্রী পুরুষদের ভেদ করে, মেয়েদের শিক্ষা দেয় না, এ তো বেদ বিরুদ্ধ। এসব পরবর্তী স্মৃতির অনুশাসনের ব্যাপার। যে দেশে যে জাতে মেয়েদের পুজো নেই, সে দেশ কোনো কালে বড় হতে পারে না। না, পুনা থেকে বেদের মূল সংস্করণ আনাতে হবে। চল চল, আজই গিয়ে চিঠি লিখে ফেলি। এবারে দ্রুত পদে ফিরতে লাগলেন। এক ধনী পরিবারের বাড়ি সংলগ্ন বাগানের পাশ দিয়ে যেতে যেতে সেদিকে তাকিয়ে বললেন, হায় রে, বাগানের কি ছিরি! আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাগানের মর্ম বোঝে না। বাড়ি করার সময় কজন বাগান রাখার কথা ভাবে বলতো? বাগান থাকলেও যত্ন নেয় না। ইউরোপ আমেরিকায় ছোট ছোট বাড়ির সঙ্গেও এক চিলতে বাগান অন্তত থাকবেই। বাড়ির মালিক নিজের হাতে আগাছা ছাঁটে। আমেরিকায় লেগেট সাহেবের বাড়িতে আমি অতিথি ছিলাম। আহা, কি বাগান, যেন স্বর্গোদ্যান। শুধু পারিজাত বৃক্ষটি নেই। ওদের দেশের বড় বড় বাগানের যত্ন করার জন্য গুচ্ছের মালি রাখতে হয় না। মেশিন দিয়ে ঘাস কাটা যায়, পাইপে জল দেয়। আমি সেই বাগানে যখন ঘুরে বেড়াতাম। একটু আগে বেদ পাঠ সম্পর্কে নানা কথা বলছিলেন, এখন বাগানের আলোচনায় মেতে উঠলেন। আজ যেন তাকে কথায় পেয়ে বসেছে, প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তর। ফিরে এসে দুই একজন অভ্যাগতর সঙ্গে আলাপ আলোচনা চালালেন কিছুক্ষণ। সন্ধ্যার উপাসনার সময় এসে গেলে তিনি গাত্রোত্থান করলেন। ব্রজেনকে ডেকে নিয়ে উঠতে লাগলেন সিঁড়ি দিয়ে। ব্রজেনের কাঁধে হাত দিয়ে বললেন, শরীরটা বড় হালকা লাগছে, আজ বেশ আছি। তুই আমার জপের মালা দুটো দিয়ে বাইরে বসে থাক, দরকার হলে তোকে ডাকবো। কিন্তু খানিক বাদেই হাঁক পারলেন। বেজা, এই বেজা। ব্রজেন এসে তার ঘরের দরজার কাছে দাঁড়াতেই তিনি বললেন, এত এত গরম লাগছে কেন রে? আকাশে মেঘ জমেছে বুঝি? উফ, এত ঘুমোট। না, আজ তো মেঘ নেই, আকাশ একেবারে পরিষ্কার। স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নিঃশ্বাস পড়ছে দ্রুত। তিনি বললেন, জানলাগুলো সব খুলে দে দেখি, আমাকে একটু বাতাস কর। ব্রজেন দৌড়ে একটা হাত পাখা নিয়ে এলো। স্বামীজি বিছানায় শুয়ে পড়ে বললেন, পা দুটো আবার ভার ভার লাগছে, অনেক হেঁটেছি তো, বেশ করে একটু টিপে দে তো। ব্রজেন এক হাতে পা টিপে দিতে দিতে অন্য হাতে বাতাস করতে লাগলো। একটু পরেই শান্ত হলেন স্বামীজি। স্নেহের স্বরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে বেজা, তুই যে বাড়ি ঘর ছেড়ে এত দূরে এসেই মঠে পড়ে আছিস, তোর কোনো কষ্ট হচ্ছে না তো? মোটেও না। এত আনন্দ, সবসময় মনে হয় নিজেদের লোকেদের সঙ্গেই আছি। তবে দু একটা কথা মনে হয় বটে, কখনো কারুকে বলিনি, এখন বলবো। বল। সেই যে একবার এক পণ্ডিত এসেছিল উত্তর ভারত থেকে আপনার সঙ্গে বেদান্ত বিচার করতে। আপনি তাকে বলেছিলেন, পণ্ডিতজি, সর্বত্র যে ভয়ঙ্কর হাহাকার উঠছে, প্রথমে তার নিরসনের জন্য, এক মুষ্টি অন্নের জন্য, স্বদেশবাসীর আর্তনাদ বন্ধ করার জন্য কিছু করুন, তারপর আমার সঙ্গে বেদান্ত বিচার করতে আসবেন। বেদান্ত ধর্মের সারমর্ম হচ্ছে এই যে অন্যের অভাবে মুমূর্ষ জনগণের প্রাণ রক্ষার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করতে হবে। আমরা কি তা পেরেছি?
ত্যাগ আর সেবা, ত্যাগ আর সেবা। আর একবার সখারাম গণেশ দেউস্করের সঙ্গে দুজন পাঞ্জাবি ভদ্রলোক এসেছিলেন। পাঞ্জাবে তখন দুর্ভিক্ষ চলছিল, তবু তারা সে কথা না তুলে শাস্ত্র আলোচনায় আগ্রহ দেখাচ্ছিলেন। আপনার সঙ্গে তর্ক বেঁধে গেল। সেদিনে আপনার একটা কথা আমার মনে গেঁথে আছে। আপনি বলেছিলেন, মশাই, যে পর্যন্ত আমার দেশের একটা কুকুরও অভুক্ত থাকবে, সে পর্যন্ত আমার ধর্ম হবে তাকে খাওয়ানো আর তার যত্ন নেওয়া, আর যা কিছু তা অধর্ম। স্বামীজি, তাই যদি হয় তাহলে আমরা মঠে সারাদিন ধরে জপ তপ আর শাস্ত্র পাঠ করছি কেন? এখনো তো দিকে দিকে ক্ষুধার্তের হাহাকার। দেশটা আরো দরিদ্র হয়ে যাচ্ছে। আরো জোরে বাতাস কর। উফ, গরমে ঝাঁঝা করছে শরীর। ওরে ওরে, আমরা সন্ন্যাসী, সারা দেশের অবস্থা বদলাবার ভার কি আমরা নিতে পারি? আপনি এত বড় মানুষ, আপনি ডাক দিলে সারা দেশের মানুষ সে কথা শুনবে। বিভিন্ন জায়গায় সভা করে যদি আপনি বলেন, এসব কথা এখন থাক। আমি বড় ক্লান্ত, বড় ক্লান্ত। মুখের রক্ত তুলে তুলে অনেক বক্তৃতা দিয়েছি। স্বামীজি, আপনি যে দেশ বিদেশে এত পরিশ্রম করে গেলেন, তার ফল কি হলো? শরৎ একদিনও কথা জিজ্ঞেস করেছিল। ফল কি হয়েছে তার কিছুটা অন্তত তোরা দেখে যাবি। কালে এই পৃথিবীকে ঠাকুরের উদার ভাব নিতেই হবে। তার সূচনা হয়ে গেছে। এই প্রবল বন্যার মুখে সকলকে ভেসে যেতে হবে, সকলকে ভেসে যেতে হবে। মঠ প্রতিষ্ঠার সময় আপনি বলেছিলেন, সর্বমতের সর্বপথের আচণ্ডাল ব্রাহ্মণ সকলে যাতে এখানে এসে আপন আপন আদর্শ দেখতে পায়, তা করতে হবে। সাহেবরা বেদ পড়ে, কিন্তু এ দেশের কোনো চণ্ডাল কি আজও বেদ পাঠের অধিকার পেয়েছে? স্বামীজি যেন আর সেসব শুনতে পেলেন না। আর দুই চক্ষু বুজে এসেছে, নিঃশ্বাসে ঘুমের শব্দ। শিষ্য নিষ্ঠার সঙ্গে গুরুর সেবা করে যেতে লাগল। জানলার বাইরে দেখা যাচ্ছে অস্পষ্ট রাত্রির আকাশ। বাতাস বইছে উথাল পাথাল। এ সময় মঠ একেবারে শান্ত। গঙ্গাবক্ষে কোনো নৌকায় কি যেন ভাটিয়ালি গান ধরেছে। দূর দেশি কোনো নাবিকের জন্য তার প্রেমিকার বিচ্ছেদ বেদনার গান। কাছাকাছি এক মন্দিরে ঘণ্টা বাজছে। একটু বাদে ভোঁ দিতে দিতে চলে গেল এক যাত্রীবাহী স্টিমার। ঢেউগুলি ছলাৎ ছলাৎ করে এসে লাগছে তীরে। সেই শব্দ এখান থেকে শোনা যায়। জীবন বয়ে চলেছে প্রতিদিনের নিয়মে। রাত প্রায় 9টা। বিশ্বের এই ভূখণ্ডে আজকের জীবনযাত্রা প্রায় শেষ হতে চলল। আবার রাত্রি প্রভাত হবে, আবার শুরু হবে সংসারের কলরোল। সারা দিন ঠাঠা পোড়া রোদ গেছে। রাত্রির বাতাস শান্তি এনে দিয়েছে। আজ সকলেরই ঘুম ভালো হবে। ব্রজেন ঠায় বসে আছে, পাটে পা বন্ধ করে পাখা নেড়ে যাচ্ছে এক মনে। স্বামীজি খানিক বাদে ডান দিকে পাশ ফিরলেন। তারপর শিশুরা যেমন ঘুমের মধ্যে কেঁদে ওঠে, ঠিক সেরকমই একটা শব্দ তার মুখ থেকে বেরোল। ডান হাতখানা একবার কেঁপে উঠল।
একটা গভীর নিঃশ্বাস পড়ার পর মাথাটি গড়িয়ে গেল বালিশ থেকে। ব্রজেন সঙ্গে সঙ্গে মাথাটি তুলে নিয়ে তার নিজের মুখটা ঝুঁকিয়ে আনল স্বামীজির মুখের কাছে। স্বামীজি কি কিছু বলতে চাইছেন? রাত্রে তো কিছু খেলেন না, খিদে পায়নি? ঘরেই দুধ এনে রাখা রয়েছে। মাঝরাত্রে শুধু 1 গেলাস দুধ খান। আজ দিনের বেলা অবশ্য পেট ভরে খেয়েছেন। তাঁর ইলিশ মাছের প্রীতি বাঙালদেরও হার মানায়। 2 মিনিট বাদে স্বামীজি আবার পাশ ফিরে চিত হলেন। এবারেও খুব গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারপর আর কোনো শব্দ নেই। আচ্ছা, মানুষের প্রতিদিনের ঘুম আর শেষ ঘুম কি এক হতে পারে? দৃশ্য তো একই রকম হলেও কিছু তফাৎ থাকে নিশ্চয়ই, নইলে ব্রজেন তৎক্ষণাৎ আর্তনাদ করে উঠবে কেন? স্বামীজি, গুরুদেব বলে সে কয়েকবার ব্যাকুলভাবে ডাকল। লণ্ঠনটি খুব কাছে নিয়ে এসে দেখল স্বামীজির চোখের মনি 2 ভুরুর মাঝখানে স্থির। বুকের নিঃশ্বাসে ওঠা পড়া নেই। ব্রজেন কাঁদতে কাঁদতে ছুটে গেল নিচে। ঠিক তখনই খাবার ঘণ্টা পড়েছে। সন্ন্যাসীরা খেতে বসার উদ্যোগ করছিলেন। দৌড়ে ওপরে উঠে এলেন প্রেমানন্দ এবং আরো কয়েকজন। কেউ নারী দেখতে লাগলেন, কেউ আগে থেকেই কান্না শুরু করে দিলেন। এই কি ভাব সমাধি নাকি মহাসমাধি? 2-1 জন নিষ্পন্দ বিবেকানন্দের কানের কাছে বারবার শোনাতে লাগলেন শ্রীরামকৃষ্ণের নাম। বিশ্বাস করতে ইচ্ছে করে না, তবু বিশ্বাস না করে উপায় নেই। মঠাধ্যক্ষ ব্রহ্মানন্দ আজ রাতে কলকাতায় থাকবেন। তখনই লোক ছুটল বরানগর থেকে ডাক্তারকে ধরে আনার জন্য। কানাই গেল বলরাম বসুর বাড়িতে ব্রহ্মানন্দকে খবর দিতে। কাছেই নিবেদিতার বাসস্থান, কিন্তু তাকে সংবাদ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করল না কেউ। প্রায় নিঃশব্দে চলে গেলেন বিবেকানন্দ। নিবেদিতা ঠিক সময়ে খবরটুকুও পেলেন না। আর কি তবে গুরুর মুখটুকুও দেখতে পাবেন না নিবেদিতা? তার প্রভুর অন্ত্যেষ্টিতেও কি ব্রাত্যই রয়ে যাবেন বিবেকানন্দের মানসকন্যা মার্গারেট? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 31। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। বিবেকানন্দ প্রসূন দাস, ওকাকুরা অভিষেক মুখার্জি, শরৎ সায়ন্তন ঘোষ, ব্রজেন সৌরভ চ্যাটার্জি, প্রেমানন্দ শুভায়ন রয়, নিবেদিতা দেবলীনা পাল এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।